সুপ্রিয় দর্শক, পপুলার বিডি নিউজের শিল্প কাহন আজকে দ্বিতীয় পর্বে আমি উপস্থাপনা আছি মনিরুজ্জামান বাবলু। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি খোরশেদ আলম বিপ্লব। তিনি একজন সাহিত্য অঙ্গনের বাংলাদেশ এবং ভারতের অঙ্গরাজ্যগুলোর সাথে যে মেলবন্ধন সাহিত্যের, সেই বন্ধনের কারিগর, সাহিত্যপ্রেমী একজন মানুষ খোরশেদ আলম বিপ্লব। আমি সংক্ষেপেই ওনার ওই ভূমিকা টেনেছি, বিস্তারিত আমরা আলাপচারিতে নিয়ে আসবো। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি ভালো। আসলে আপনার অনেক ব্যস্ততার মাঝে এই আমাদের স্টুডিওতে এসে একটু পরিদর্শন করলেন, দেখলেন আর আমাদের সাথে একটু কথা বললেন। এই বাংলাদেশ এবং ভারতের অঙ্গরাজ্যগুলোর যে বিচরণ করে আসছেন সেই অভিজ্ঞতার ঢালে নিয়ে আজকে কথা হবে। জি, তো আপনার গ্রামের বাড়ি এবং আপনার এই ব্যক্তি পরিচয়টা আমরা আগে দর্শকের উদ্দেশ্যে তুলে ধরুন। জি ধন্যবাদ প্রথমে আমি আপনাকে জানাচ্ছি এবং সেই সাথে popularBDnews.com-কে, কারণ আজকে আমাকে আপনারা আমন্ত্রিত করেছেন, সেজন্য আমি প্রথমত আপনার কাছে এবং পুরো এন্টার দ্য পপুলার বিডি পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং যারা দূর দূরান্ত থেকে আজকের এই সাক্ষাৎকারটি এবং এই আলাপচারিতা দেখছেন, তাদের প্রতিও আমার ভালোবাসা এবং কৃতজ্ঞ থাকলো। আমি প্রথমেই বলবো, আমি খোরশেদ আলম বিপ্লব, আমার বাড়ি চাঁদপুর জেলারই মতলব উত্তর উপজেলার সিপাহীকান্দি গ্রামে, এবং আমি দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। আমি বর্তমানে একটি প্রাইভেট ফার্মে ঢাকাতে চাকরিরত অবস্থায় আছি। পাশাপাশি আমার এই লেখালেখা সাহিত্য যে অঙ্গ নিয়ে আজকে আমরা শিল্প কাহন অনুষ্ঠানে আজকে আপনাদেরকে তুলে ধরব, সেই বিষাদ যে অভিজ্ঞতা, ওনার বিষয়ে অনেক বড় অভিজ্ঞতা রয়েছে মেলবন্ধনের। সে ওনারা আশিকতা লেখক ফোরামের, বাংলাদেশ লেখক ফোরামের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনি এই যে কিভাবে আশিকতা লেখক ফোরামে জড়িত হলেন, কেন হলেন? জি, খুব ভালো প্রশ্ন করেছেন, এই জন্য আমি আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আসলে সত্যি কথা বলতে এটা একটি প্রথমত ভারতের একটা উল্লেখযোগ্য নিউজ পোর্টাল ছিল, প্রথমত প্রিন্ট পত্রিকা ছিল। তো সেইখান থেকে এটার যে কর্ণধার শান্তনু শর্মা, উনি বাংলাদেশের সাথে একটা মেলবন্ধনের নিজে চেষ্টা করেছিলেন। সেটা 2016 থেকে 2016-তে তখন সময় টেলিভিশনের আমার বন্ধু প্রভাস চৌধুরী ছিলেন, তার সাথে তার সম্পৃক্ত হয়ে তারা শুরু করে। পরবর্তীতে প্রভাসের সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে আমাকে সহ সম্পৃক্ত করে এবার আমরা সমগ্র বাংলাদেশ থেকে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর থেকে বিভিন্ন লেখকদেরকে সম্পৃক্ত করে আমরা এবার কলকাতা এবং এই ত্রিপুরা রাজ্যে এই আশিকতা নিউজ পোর্টালের সাথে সংযুক্ত করার চেষ্টা করলাম। সেখান থেকে আমাদের মধ্যে একটা ভাবনা এলো, শুধু পোর্টালের থেকে যে আমরা মানে থাকবো তা নয়, দেখি আমরা লেখকদেরকে একটা মেলবন্ধন তৈরি করার জন্য আমরা কি করে। তখন আমরা উদ্যোগ নিলাম যে একটা ফোরাম করা যেতে পারে, যেখানে সমস্ত লেখকের, এখানে লেখকদের কিন্তু কোনো নির্দিষ্ট গণ্ডি নেই, এটা আপনিও জানেন, আমিও জানি। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম, যেহেতু একটা আন্তর্জাতিক সীমারেখা আছে, একটা ভিসা কর্তৃক একটা ইমিগ্রেশনের যে ডিভাইডেশনটা আছে, সেটা যদি আমরা দূর করতে পারি, আমরা আরেকটা জায়গায় একত্রিত হতে পারবো। আর সেই উদ্দেশ্যটা নিয়ে এই ফোরামটা গঠন করা, এবং আমরা আপনার দয়ায় প্রায় অলমোস্ট বাংলাদেশের প্রত্যেকটা জেলারই লেখক এটার সাথে সম্পৃক্ত রয়েছেন, এবং ইউএসএ, কানাডা, আপনার মানে অন্যান্য দেশে, শুধু বাংলাদেশ, ভারতের বাইরে অন্যান্য দেশে। আপনি যে সম্পৃক্ত হলেন, জি, হওয়ার পর আপনি যে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এই আশিকতা লেখক ফোরামের মাধ্যমে কোন প্রোগ্রামগুলো করেছেন? আমরা যে প্রোগ্রামটা করেছি, প্রথমত হলো এই আশিকতা থেকে প্রতি বছর এই লেখক ফোরামের উদ্যোগে এবং আশিকতা পোর্টালের যৌথ উদ্যোগে প্রতি বছর একটি আন্তর্জাতিক মানের ম্যাগাজিন বের হয়, যেটাতে আপনার গত এক বছর বিগত জনের যত 16টা বিভাগ আছে, 16টা বিভাগ থেকে বিভিন্ন যেই লেখাগুলো খুব সমৃদ্ধ মানের এবং আলোচিত, সেইগুলো থেকে বাছাই করে এবং দুই বাংলারই যারা খুব দায়িত্বশীল জায়গা থেকে থাকেন, তাদের সাক্ষাৎকার গ্রহণ করে এই ম্যাগাজিনটা তৈরি করা হয়। তো গত বছর যেটা আমরা শুরু করেছি, এর আগে হয়েছিল, বাট বাংলাদেশ থেকে যেটা শুরু করেছিলাম 2019 সালে আমরা প্রথমে এই ম্যাগাজিনটা করি, এবং এটার প্রিন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ঢাকাতে আমরা করি। এখানে দুই বাংলার কতজন লেখক সম্পৃক্ত হয়? অলমোস্ট এখানে এই লেখালেখির মধ্যে এখানে প্রায় 200 জন লেখক রয়েছেন দুই বাংলার মিলে এই ম্যাগাজিনটা থেকে। তো এই আপনার আশিকতা লেখক ফোরামটা শুরু হয়েছিল কোন অঞ্চলে ভারতের?
এটা ত্রিপুরা রাজ্যে, এটা আগরতলা থেকে। আর আপনারা এখন কোন কোন রাজ্যে এটা এই মুহূর্তে আমাদের প্রায় মানে রেগুলারলি 8টা দেশে রয়েছেন। ভারত, বাংলাদেশ পেরিয়ে আমেরিকা আছে, কানাডা আছে, আপনার সর্বশেষ জাপানেও রয়েছে এবং সৌদি আরবে আছে। এই সংগঠনের লেখকদের একটা যারা বাংলা ভাষাভাষী যে মেলবন্ধন, যারা যেখানে প্রবাসী কিছু রয়েছেন, আমরা চেষ্টা করেছি তাদেরকে একসাথে মানে সম্পৃক্ত করার জন্য এবং সেটা করতে পেরেছি। আপনি তো এই যে বাংলাদেশ শায়ের যে দায়িত্ব শাখার যে দায়িত্ব পালন করছেন, তার মাঝে আপনি ইদানিং আমাদের চাঁদপুর অঞ্চলেও আপনি লেখকদের একটা মিলবন্ধনের চেষ্টা করে যাচ্ছেন। এই চাঁদপুর এবং এই ভারতের এই কলকাতা এবং ত্রিপুরা, এই যে রাজ্যগুলোর যে লেখক আর আমাদের বাংলাদেশের লেখক আর চাঁদপুর লেখক, এই তিনটা প্ল্যাটফর্ম, এখানে চাঁদপুরকে কিভাবে দেখছেন আপনি? আসলে নিঃসন্দেহে এইটুকু বলবো যে শিকড়ের টান। আমরা যদি বাইরে যাই তখন কিন্তু বলি যে আমার শিকড়টা পড়ে আছে বাংলাদেশে, আর আমি যদি আমার বাংলাদেশের কথা বলি অবভিয়াসলি আমি চাঁদপুরকে এগিয়ে রাখবো, কারণ আমার চাঁদপুর, এখানে আমি বড় হয়েছি, আমার বাবা, আমার মা, আমি এখানে জন্মগ্রহণ করেছি, সেই শিকড়ের টানটা তো আমার সর্বাগ্রে আসবে। এবং সবচেয়ে বড় কথা হলো চাঁদপুরে যারা লেখালেখি করে, যে সাহিত্যমনা মানুষগুলো, তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি আমরা। এবং সত্যি কথা বলতে এটা মানে সিম্পেথি থেকে যদি বলি, এটা সমৃদ্ধির জায়গা, একটা মেলবন্ধনের জায়গা চাঁদপুর এটা। এবং এখানে আমাদের যে আত্মীয়তার বন্ধন বলি, প্রত্যেকটা শুধু যে পরিবার থেকে পরিবার কেন্দ্রিক হলে যে আত্মীয় হয় তা কিন্তু না, অর্থাৎ অন্য একটা পরিবার থেকে এসেও যে একটা মেলবন্ধন তৈরি করা যায়, একটা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করা যায়, একটা বন্ধুত্বের একেবারে মানে শিকড় থেকে যে একত্রতা তৈরি করা যায়, সেটা কিন্তু চাঁদপুরের লেখকরা করে দেখিয়েছে ইতিমধ্যে। আমি যতটুকু জানি আপনি আশিকতা লেখক ফোরামের মাধ্যমে এই চাঁদপুর শাখারও কয়েকজন শুধু লেখক না, কণ্ঠশিল্পী, ওনাদেরকেও কলকাতায় আগরতলা বা ত্রিপুরায় গান পরিবেশনের সুযোগ দিয়েছেন, কবিতা আবৃত্তির সুযোগ করে দিয়েছেন। এই যে আপনার মাধ্যমে সাহিত্য অঙ্গনে যারা আসছেন চাঁদপুরের বা তথা বাংলাদেশের, এরা যে একটা উৎসাহ পাচ্ছে, এতে আপনার কাছে ওদের সম্পর্কে আপনার পরামর্শ কি থাকবে? আসলে পরামর্শের আগে আমি মনে করি যে এই যে সম্পৃক্ত হওয়াটা, এটা জরুরি প্রথমত। কারণ আমি যদি একজনকে উদ্বুদ্ধ করতে পারি, একটা জায়গায় যদি মেলবন্ধন আমরা তৈরি করতে পারি, এটা আমরা ভবিষ্যৎ আমাদের নেক্সট প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে পারলাম। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জন্মগ্রহণ করি মৃত্যুর জন্য, আর মাঝখানে যে জায়গাটুকু, এটা থাকে আমাদের কীর্তি। আমি যদি মনে করি যে আমার চাঁদপুরের কিছু লেখক, শুধু চাঁদপুর নয় 64টা জেলার যদি 64 জন লেখককে একত্রিত করি, আমরা মরে গেলে পরে এই কীর্তিটা থেকে যাবে। আর সেই সুবাদে আমি যেটা করতে পেরেছি যে আমাদের চাঁদপুরের, আপনি ম্যাগাজিনটা হয়তো দেখলে বুঝবেন, আচ্ছা সেখানে দেখবেন যে আমাদের চাঁদপুরের অনেক লেখকের লেখা রয়েছে, শুধু চাঁদপুরে না অন্য জায়গায়। তো এটা আমি প্রাউড ফিল করি এই জন্য যে লেখাগুলো কিন্তু মানের যাচাই বিচার করা, অর্থাৎ কোয়ালিটি থেকে কোনো মার্সি করা হয় না, এটা গুণগত মানটা আমরা সবার আগে দেখি। এটা যিনি আমাদের এই আশিকতার প্রধান রয়েছেন, যিনি শান্তনু শর্মা, উনি এবং যারা আমার উপদেষ্টা মণ্ডলী থাকে এবং যেটা এটার সম্পাদনা করে থাকেন, তারা কিন্তু খুব বললে এই জিনিসগুলো লক্ষ্য করেন। তো সেইখানে যেহেতু আমার চাঁদপুরের অনেকে লেখা স্থান পেয়েছে এবং সেই সুবাদে আমরা আমন্ত্রিত হয়ে এখান থেকে লেখক বলেন, সঙ্গীত শিল্পী বলেন, অনেকে আমরা সেখানে গিয়েছি এবং পার্টিসিপেট করেছি। এবং আমি মনে করি যে একটা ভালোবাসার জায়গা আমরা অর্জন করতে পেরেছি, আস্থার জায়গা অর্জন করতে পেরেছি, এবং এটা হয়তো আমাদেরকে এই দু বাংলায় আপনাদের অব্যাহত থাকবে, এটা আমাদের প্রত্যাশা, দর্শকেরও এই প্রত্যাশা থাকবে। কারণ দূরত্ব যতই বাড়ুক, সাহিত্য সংস্কৃতি মানুষকে কাছে টানে, কাছে রাখে, মানুষের মনকে পরিষ্কার করে। আমরা চলে যাব আপনার যে ব্যক্তিগত ওই সাহিত্য অঙ্গনের যে বিচরণ। আপনার বিগত দিনে কয়েকটা বই বের হয়েছে, এবারও আপনার একটি বই বের হচ্ছে আমরা শুনেছি, আপনার মুখ থেকে বইটির নাম? জি, আপনি যথার্থ শুনেছেন। আসলে আমি আমার লেখালেখিটা 2003 থেকে না, আমার লেখালেখিটা ছিল 93 থেকে, কিন্তু 2003-এ আমার প্রথম উপন্যাস বের হয়। তারপরে 2004-এ কবিতা সমগ্র, যেটা চতুরঙ্গ প্রেমের ঢেউ। তো এই ধারাবাহিকতায় আমার গত বইমেলা দুটো বই বের হয়, একটা হলো কবিতার সংকলন, আরেকটি হলো আমার উপন্যাস শেষ বিদায়ের অশ্রু, আর কবিতা সমগ্র ছিল রক্তে ভেজা শার্ট। আর 2021 সামনে রেখে আমার যে বইটি আসছে, এটা সত্যি একটি মানে বাস্তব ঘটনাকে কেন্দ্রভূত করে আমার নিজের লেখা, এবং এটার জন্য আমি অনেক জায়গায় ভিজিটও করেছি ইতিমধ্যে। তো সেই লেখাটা হলো, বইটার নাম লাল চুরি। এটা একটা চমৎকার একটা কাহিনী বিন্যাস। আমি যদিও এই চমকটা রক্ত ভেজা শার্ট থেকে, জি মানে পুরুষ থেকে নারীতে চলে গেলেন লাল চুরি, এটাও একটা চমক এই কারণে যে রক্ত ভেজা শার্টটা আসলে গত বছর, আমি যদি এইভাবে বলি যে এই বছরটা আমাদের সবাই জানেন যে
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ। শতবর্ষ, সেইটা উপলক্ষে আমরা একটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থ করেছিলাম। সেখানে 200 জন লেখককে নিয়ে সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন লেখকের লেখা নিয়ে এবং মানে খ্যাতিমান লেখকদের নিয়ে সেইখানে আমার একটা কবিতা স্থান পায়, সেটার নাম রক্তে ভেজা শাল। দর্শক বলে রাখি, যে 200 জন লেখকের যে আরসি কথা, যে লেখক ফোরামের যে বই ম্যাগাজিনটি বের হয়, যেখানে 200 লেখকের কবিতা, গল্প, উপন্যাস, অজানা কথা স্থান পায়, এই বইটি বাংলায় প্রকাশিত হয়। এটা হলো আপনি সবচেয়ে একদম বড়- যথার্থই বলেছেন। টোটাল আমরা যা করছি সেটা টোটাল বাংলা ভাষায় হচ্ছে এবং এটা আমরা গর্ব করছি যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, এটা আমি গর্বিত। তো যেটা বলছিলাম যে এবছরের বইমেলায় আমরা 2021-এ যদি সব কিছু ঠিকঠাক থাকে, যেহেতু বাংলা একাডেমির কিছু নীতিমালা রয়েছেন বাংলাদেশ সরকারের, আর আপনি এটা নিশ্চয়ই জানেন যে এবছর আমরা সত্যিকার অর্থে প্রাকৃতিক প্রাদুর্ভাব করোনার আঘাতে সবাই মানবিক বিপন্নতা, আর্থিক থেকে সব কিছু থেকে আমরা দূরে, আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে জীবন কি, তারপরেও একটু আলোর স্বপ্ন দেখি। আর সেই স্বপ্ন থেকেই আশা করছি যে 2021-এ বইমেলার নিশ্চয়ই হবে যদি সব কিছু ঠিকঠাক। আর সেটার উপর আকাঙ্ক্ষা করি আমার লেখা লালচুরি উপন্যাসটা ইনশাল্লাহ আসছে। এটা কোন আপনাদের প্রকাশনী জন্য। থেকে আসছে? এটা ইনতামিন প্রকাশনের ব্যানারে আসছে। যাক, আপনার এই লালছড়ি আসলে মানুষের মনকে জাগ্রত করুক, করোনা দূর হোক, এই প্রত্যাশা। লালছড়ি পাঠক সংখ্যা বৃদ্ধি পাক, সেটা প্রত্যাশা করি। আপনার পারিবারিক জীবনে মানে আপনার যেই অর্জন, জি, কিন্তু এ মানুষের যত অর্জনে থাকুক কিছু স্বপ্ন থেকে যায়, আপনার কোন স্বপ্ন বাস্তবায়ন হয়নি? আসলে এইটা একটা খুব কঠিন একটা প্রশ্ন। আমি যদি এইভাবে বলি যে মানুষ স্বপ্ন দেখে বলেই বেঁচে থাকে, মানুষ মৃত্যুর দোরগোড়া যাওয়া পর্যন্ত স্বপ্ন দেখে, কারণ স্বপ্ন দেখে বলেই মানুষ বেঁচে থাকে। যদি মানুষ স্বপ্ন না দেখতো তাহলে মানুষ মৃত্যুর আগে মরে যেত। তো আমরাও সেই স্বপ্ন দেখি। আমার যে স্বপ্নটা সেটা হলো আমি একটি সুন্দর আগামী সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে আমার সন্তান নির্বিদ্যায় চলতে পারবে, যে বাংলাদেশে আমার মেয়ে, আমার কন্যা সন্তান, আমার বোন নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে। একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হবে যার মধ্যে কোনো একটা উৎকণ্ঠা থাকবে না যে আমার সন্তান স্কুলে গেছে ফিরে আসতে পারবে কিনা, আমার বোন কলেজে গিয়েছে দর্শিত হবে কিনা, এই উৎকণ্ঠাগুলো থাকবে না। যেখানে অন্যায়, অবিচার, রাজনীতি কিছুই থাকবে না। আমরা সভ্যের মধ্যে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাবো। আমাদের আগামী প্রজন্ম একটা সুন্দর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস পড়বে। আমি সেই স্বপ্নটাকে দেখি। আপনার স্বপ্ন তো পূরণ করার জন্য এই রাষ্ট্রকে স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 2020 সাল শেখ মুজিবের জন্ম শতবর্ষ, জি, সেই উপলক্ষে আপনাদের আশি কথারও কিছু কার্যক্রম হাতে নিয়েছেন, সেটা আপনি বলেছেন। তো আপনাদের আর একটা প্ল্যাটফর্ম আপনি নিয়োজিত আছেন, সেটা হলো আমরা রক্তের সন্ধানী। জি, এই যে রক্তের সন্ধানী, এই সংগঠনটার বিষয়ে কিছু বলেন। আসলে এটা একটু বলি, মানে এটা একেবারে মানবিক একটা প্ল্যাটফর্ম, যেখানে একটা দুস্থ মানুষ রক্তের জন্য কিন্তু অনেক সময় মরে যায়। সেই থেকে এইটা গত 2017 সালে কুমকুম খান নামে একজনের উনি ক্রিয়েটর ছিলেন, সেই সুবাদে তারপর ওটার সিও হয় ওয়াহিদুজ্জামান সাগর তৎকালীন সময়। তার সুবাদ, তার হাত ধরে আমি আসলে এটাতে সম্পৃক্ত হই। আমি এটাতে গিয়ে দেখলাম যে একটা মানুষ রক্তের জন্য মারা যাবে, এটা হতে দেওয়া পারে না। চেষ্টা তো করা যেতে পারে যে রক্তের জন্য যাতে মারা না যায়, এই সংকল্পটা থেকে এটাকে ক্রিয়েট করা। সেই থেকে আল্লাহর রহমতে এখন বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ সদস্য রয়েছে এটার ভিউয়ার, এবং অলমোস্ট 30,000 সদস্য রয়েছেন যারা নিয়মিত ডোনার, প্রতি 4 মাস পর পর রক্ত দিচ্ছে। এবং আপনি শুনে খুশি হবেন, শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনার চাঁদপুরে আমাদের অনেক সদস্য রয়েছে, মানে 64টা জেলায় আমাদের লোকজন রয়েছে। আপনি যদি ইনশাল্লাহ আমাদের 2-3 ঘন্টা সময় দেন, আমরা রক্ত ম্যানেজ করে দিতে পারি। এই সংকল্পটা নিয়ে গেছি যে শুধু রক্ত সংগ্রহ করছি তা কিন্তু না, এখানে আরও কিছু কার্যক্রম আছে যেটা আমি সংক্ষিপ্ত আকারে আপনি বলি। যেমন শীত আসলে শীতবস্ত্র, তারপর রোজার মাসে আমরা দুস্থদেরকে ইফতারির ব্যবস্থা করে দেওয়া, শীতবস্ত্র ব্যবস্থা করা, কোনো পঙ্গু মানুষের জন্য হুইল চেয়ার, এরকম কিছু কার্যক্রম আমরা ইতিমধ্যে করেছি এবং আশা করি এই রক্ত সন্ধানী সংগঠনের পক্ষ থেকে। আপনারা এই সবগুলোই, আপনি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। আসলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা আপনার এই সংগঠনগুলোর বিবরণ শেষ করতে পারবো না। আমরা রক্তের সন্ধানী অবশ্যই একটি মানবিক কাজ। আপনার আরসি কথা লেখক ফোরাম যেমন একটা মনের তৃষ্ণা মেটানোর একটা কাজ, প্ল্যাটফর্ম, আর
আমরা রক্তের সন্তানই, সেটা একটা মানবিক কাজ। আপনি এই চাঁদপুরের সন্তান, এই চাঁদপুরে আপনি যে সংগঠনগুলোর সাথে আছেন, চর্চাপদের সাথে আছেন, হিউম্যান রাইটসের সাথে আছেন, এই সংগঠনগুলোর সাথে কিভাবে সময় দেন? আসলে আমি এটা যেমন চাঁদপুরে যেটা চর্যাপদ সাহিত্যকেরা আপনি জানেন ভালো করে, এখানে আমি আজ থেকে 2 বছর আগে আমার যখন একটা বানডাকা জল নামে একটা উপন্যাস বের হয় 2019 সালে, তখন এটা পত্রপত্রিকা লেখার পর বিবেচনা করে তখন নাগরিক বার্তা নামে একটা পত্রিকা চাঁদপুরে রয়েছে, আপনারা জানেন, সেখান থেকে একটি সম্মাননা প্রদান করা হয় বাছাই করে চাঁদপুর জেলা থেকে 6 জন লেখককে, তাদের মধ্যে আমি একজন ছিলাম। তো আমি যখন এই সংগঠনের সাথে সম্বর্ধনা নিতে আসি তখন পরিচয় হয় চাঁদপুরে অনেকের সাথে আমার। সেখানে আমাদের মধ্যে ছিল যেমন রফিকুজ্জামান রনি, উনি এটার মহাপরিচালক এখন, তারপরে আশিক রহিম ছিলেন তখন, এরকম অনেকজনের সাথে আমার তখন পরিচয়। সেই পরিচয় থেকে তারা আমাকে আসলে সম্পৃক্ত করে, পরবর্তীতে তারা আমাকে সাহিত্য পরিচালক হিসেবে এটাকে নিয়োগ প্রদান করে, এবং সেই থেকে আমি আসলে একদিকে ঘরের মানুষ, পরিবারের মানুষ, আরেকদিকে আমি শিকড়ের টানে সবার মধ্যে এক হয়ে গেছি। আর মতলব উত্তরে এখানে একটি সংগঠনের সাথে আছেন, হিউম্যান রাইটস গ্লোবাল ফাউন্ডেশনের আমি মতলব উত্তরের উপদেষ্টা। সেখানে আসলে আমরা যে কাজটা করি, আমাদের যিনি সভাপতি ছিলেন ইসমাইল খান টিটু, উনি এখন প্রবাসী, তার হাত ধরে আমার এখানে আসা এবং অনেকগুলো সংগঠনের সাথে। ওইটা হলো মূলত মতলব উত্তরের যে মানবিক যে কাজগুলো দৃষ্টিকোণ থেকে, যে অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে স্লোগান নিয়ে যারা এগিয়ে যায় তাদেরকে একত্রিত করে মানুষের জন্য কিছু করা, মানুষের জন্য কথা বলা, এই কাজগুলো করার জন্য আসলে আমরা সমন্বয়টা করি। আমরা চেষ্টা করি যে মানুষের পাশে থাকার জন্য, এবং সেটা চেষ্টা করছি আপনাদের দোয়ায়। আপনার এই যে সামাজিক যে সংগঠন, যে কর্মব্যস্ততা, আপনার যে একটা জব আছে, এই জবের পাশাপাশি এই সংগঠনগুলোতে আপনার বিচরণ, সত্যিই সময় বের করা, পরিবারকে সময় দেওয়া, এই যে ব্যস্ততার মধ্যে আপনি থাকতে চান, এমন কোনো যে আছে যে এই ব্যস্ততার মাঝে কাজ করতে গিয়ে বাসায় বকা শুনেছেন? আসলে এটা একটু একটু হয়, যেমন এটা না বললে নয়, আমি সত্য কথা বলতে পছন্দ করি, ঘুরিয়ে পিছিয়ে না বলে। এটার জন্য আসলে মানে কম বেশি একটু চড়াই উতরাই হতে হয়। কারণ দেখুন, আমি যে প্রফেশনটা আছি এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, এবং এটা টোটালি একটা গার্মেন্টস সেক্টরে আমি আছি। তো সেইখানে সকালে আপনার 9টা থেকে শুরু করে 7টার আগে অফিস থেকে বেরোনোর চিন্তা আপনি করা যায় না। আর আমরা যারা বায়ার ডিল করি তারা কিন্তু রাত্রে 12টায় এসেও বায়ারের সাথে কথা বলতে হয়। সেই থেকে সময় বের করে, এটা আপনি ঠিক বলেছেন, যথার্থ বলেছেন, কিন্তু আসলে মনের টানটা, মনের যদি টান থাকে আপনি গাড়িতে বসেও কাজ করতে পারেন। আপনার যদি ইচ্ছে শক্তি থাকে আমি বিপ্লবকে ভালোবাসবো, এটা কিন্তু কেউ কোনো বাধা দিয়ে পারবে না আপনাকে, কোনো না কোনো একদম ঠিক। তো সেটাই চেষ্টা করছি। তো এটার জন্য যেটা হচ্ছে, অনেক সময় যখন ঢাকার বাইরে বা দেশের বাইরে যাই, পরিবার থেকে কম বেশি কিছুটা একটু তো শুনতে হয়। তো এখন অবশ্য অভ্যস্ত হয়ে গেছে, মেনে নিয়েছে সবাই পরিবারে যারা রয়েছেন, এবং আমিও তাদের প্রতি কৃতজ্ঞ। সেই জায়গাটা থেকে তারা আমাকে সহযোগিতা এখন করছেন। তারপর আমি চেষ্টা করব যে আসলে এটা আমার একান্ত ভালোবাসার জায়গা, আমার এটা মনের জায়গা। আমি মনের জায়গাটাকে বাদ দিয়ে আমার জীবন চলাকে এগিয়ে নিতে পারবো না। আমার যেমন কর্মটা আছে, এটা আমার জীবিকা, কিন্তু এর বাইরে যে সময়টুকু, অর্থাৎ আমি বলতে চাচ্ছি রাত্র 10টার পরে 1টা 2টা বা 12টা পর্যন্ত যে সময়টুকু, সেই সময়টুকু আমার। আর এই সময়টুকু আমার, আমি রেখে যেতে চাই কিছু কীর্তি সবার মাঝে। হয়তো আমি থাকবো না, কিন্তু আপনাদের মাধ্যমে, কিছু সৃজনশীল মানুষের মাধ্যমে হয়তো কথা বলবে কোনো একদিন। ধন্যবাদ আপনাকে। আপনার যে মহৎ উদ্যোগ নিয়ে আপনার জীবনটাকে গড়ে তুলছেন, সেটা সার্থক হোক, সফল হোক, পরিবারে শান্তি বয়ে আসুক, সবসময় সেই কামনা করি। তা আপনার এই যে নতুন লেখকদের জন্য বা নতুন লেখক সাহিত্য অঙ্গনে পা রাখার জন্য নতুনদের কি করা উচিত? আমি প্রথমত যেটা নতুনদের উদ্দেশ্যে বলবো, যে আমরা দেখুন, আমি একটু পেছনে যে একটু সময় ব্যয় করছি আপনার, যে আমরা যখন, আমার স্পষ্ট মনে আছে আমি 93 লেখালেখি শুরু করি। এই পথটা কিন্তু খুব সহজ না, এটা আপনিও নিজেও জানেন, আপনি লেখালেখিতে সম্পৃক্ত রয়েছেন, আমি এটা জানি, আপনারা ইতিমধ্যে বই বেরিয়েছে। কিন্তু এই সহজ না, এটার মধ্যে যদি কারো কথায়, কারো নিরুৎসাহ অনুপ্রেরণা, একটা কিন্তু উৎসাহিত অনুপ্রেরণা, নিরুৎসাহ, অর্থাৎ আপনাকে বর্জনা করে আপনার লেখাকে থামিয়ে দিল, তাহলে কিন্তু আপনি থেমে গেলেন। আমি বলবো সেই
লেখকদেরকে যারা নতুন এগিয়ে আসছেন, আমাদের মধ্যে কিন্তু অনেক ভালো মানের নতুন লেখক আছে যাদের লেখার ধার আমি দেখেছি। যেহেতু আমি আশিকতার এবং বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাগাজিন আমরা ইতিমধ্যে ম্যাগাজিন বের করেছি, সেখানে কিন্তু আমি দেখেছি যে নতুনদের লেখার, যাদের বই বেরো নেই কিন্তু তাদের লেখার যে ধার সেটা সত্যি একদম প্রশংসার দাবি রাখে। আমি বলবো সেই সকল লেখকরা আপনারা লিখে যান, আপনাদের মূল্যায়নটা হবে একটা সময় অনেক পরে, হোক না তাতে কি, কিন্তু আপনি থেমে যাবেন না, আপনি এগিয়ে যাবেন। আপনার কলম নিশ্চয়ই নিশ্চুপ থাকবে না, কোনো একদিন কথা কইবে বাংলার বুকে, এটা আমি একেবারে হলফ করে বলতে পারছি। নতুনরা অবশ্যই আপনার এই কথা থেকে আরো উৎসাহ পাবে, উৎসাহ পেয়ে তাদের লেখা অব্যাহত রাখবে, অবশ্যই তারা নিরাশ হয়ে লেখা বন্ধ করবে না, সেই প্রত্যাশা। আজকে আপনি পপুলার বিডি নিউজে আপনি আসা, আপনাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা নতুনভাবে চেষ্টা করছি এই শিল্প কাহন অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য জগতে যাদের বিচরণ তাদের নিয়ে দু চারটি কথা বলার। খুবই ভালো উদ্যোগ। আমি প্রথমত বলবো পপুলার বিডিকে, যে শিল্প কাহন আপনারা উদ্যোগটা নিয়েছেন এবং চলমান রেখেছেন, এটা প্রচণ্ড রকমের একটা ভালো উদ্যোগ এবং এটা সত্যি আমরা যারা আছি আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, আমাদের গর্বের বিষয়। কিন্তু কৃতজ্ঞতাবোধটুকু আপনাদেরকে দিতে হয় যে আমরা কোথায় কিভাবে আছি কেউ অনেকেই জানে না, কিন্তু আপনাদের মাধ্যমে এই যে আপনারা তুলে আনছেন, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের মানুষদেরকে তুলে এনে আপনারা প্রচার করছেন এবং তাদেরকে তুলে ধরার চেষ্টা করছেন। আমি মনে করি এটা আগামী প্রজন্ম আপনাদেরকেও মনে রাখবে এবং আমরা যারা রয়েছি আমরাও কৃতজ্ঞতাবোধে এরকম হাজারো আরও পপুলার বিডি তৈরি হোক, যাদের মাধ্যমে আমাদের এই আগামী প্রজন্মগুলো উদ্বুদ্ধ হোক লেখায়, লেখনীতে এবং পাঠকে। তাতে আমার মনে হয় যে নতুন কিছু আমরা দেখতে পাবো আগামী প্রজন্মের কাছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। popularbidinews.com এর ভিজিট করুন এবং পপুলার বিডি নিউজের ফেসবুক পেজে শেয়ার করুন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা আবারও শিল্পকাহন অনুষ্ঠানে নতুন কোনো মুখ নিয়ে আলাপচারিতায় ফিরব, সেই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।